15 টাকার টিকিট কেটে সাঁকো পার হতে হয়। বলছি গুগল বাবার সৌজন্যে এক অজানা জায়গাতেই চলেছি। দেবাশিস খুব সাবধানে চালাচ্ছে, দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছে। আর বিবেক সাঁকোর মাঝখানে দাঁড়িয়ে নির্ভয়ে ছবি তুলছে। ভয় আর বিস্ময় দুজনের স্বভাব একেবারেই আলাদা। আর আমি দুজনকেই সামলে চলেছি। আর এইখানেই তিনি সংকল্প করেছিলেন এই কুপ্রথা তিনি বন্ধ করবেনই। সাল লর্ড বেন্ট্রিংকের সহযোগিতায় সেই সংকল্প বাস্তবায়িত হয়। আমি নীলু আজ আবার 2 লাস্ট বেঞ্চারকে পিঠে বসিয়ে একটু অন্যরকম এক যাত্রায় বেরিয়েছি। আজ আমরা চলেছি সেই গ্রামে যেখানে জন্মেছিলেন বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত। গ্রামের নামটা রাধানগর, হুগলি জেলার খানাকুলের খুব কাছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি। আর যদি এখনো পুরোটা পরিষ্কার না হয় তাহলে এইটুকু বলি, এই মানুষটি সতীদাহের মতো এক ভয়ঙ্কর সামাজিক কুপ্রথাকে আইনের মাধ্যমে বন্ধ করেছিলেন। হ্যাঁ, আমি বলছি রাজা রামমোহন রায়ের কথা। 1772 সালের 22শে মে এই রাধানগর গ্রামেই তার জন্ম। বাবা রামকান্ত রায়, মা তারিণী দেবী। সংস্কৃত শিখেছেন বারাণসীতে, আরবি আর ফার্সি পাটনায়, তারপরে ইংরেজি, হিব্রু, গ্রিক। একজন মানুষের মাথার ভেতর এত ভাষা, এত ভাবনা, ভাবলেই আমার ইঞ্জিন একটু গরম হয়ে যায়। আজ আমরা তারই জন্মভূমির পথে চলেছি। আমরা এসে গেছি আমতা শেওগড়ি মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাব। আমতা শেহগড়ি থেকে ডান দিকে গড় ভবানীপুরের ভেতর দিয়ে একটা গ্রামীণ রাস্তা ধরেছি। একদম মসৃণ মাখনের মতো রাস্তা। গুগল ম্যাপ বলছে এই পথটাই সবচেয়ে সহজ আর ফুয়েল এফিশিয়েন্ট। গুগলের ওপর ভরসা করতেই হয়, যদিও মাঝে মাঝে মনে হয় ও নিজেও জানে না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। সবুজের মধ্যে হলুদ রঙের একটা বিরাট যেন গালিচা বেছানো আছে, দারুণ লাগছে। সব সর্ষে চাষ হয়েছে। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই, শুধু দেখার চোখ থাকলেই হয়। তবুও স্বীকার করতেই হয় রাস্তার সৌন্দর্য আমার 2 সাওয়ারিকেই মুগ্ধ করেছে। আমরা এখন এসেছি গড়ভবানীপুর রায়বাগিনী রানী ভবশঙ্করী দেবী, উনি এখানকার রানীমা ছিলেন, এই গ্রামেরই। তার স্মৃতি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আমরা। আপনারা দেখুন, বিঘার পর বিঘা জুড়ে হলুদ হয়ে আছে। তার মাঝখানে মাঝখানে আলুর চাষ হয়েছে, সবুজ, ঘন সবুজ রঙের আলুর চাষ। কোথাও আবার অন্যান্য সবজির চাষ হয়েছে। পাকা রাস্তা, দারুণ লাগছে। চারিদিকে আলু ক্ষেত আর বিঘার পর বিঘা সর্ষে ফুল। হলুদ রঙে ভরে গেছে চারপাশ, ঝাঁঝালো একটা মিষ্টি গন্ধে বাতাস ভারী। দেবাশিস বলছে এত সর্ষে ফুল নাকি সে আগে কখনো দেখেনি। বিবেক হেসে বলল উত্তরবঙ্গে তার পিসির বাড়ির দিকে এর চেয়ে অনেক বড় বড় সর্ষে ক্ষেত আছে, চোখ ধাঁধিয়ে যাবে। আমি মনে মনে নোট করে নিলাম, ভবিষ্যতের কোনো এক এপিসোডে ওদিকে ঘুরে আসতেই হবে। আমরা খুব কাছেই চলে এসেছি, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি বলে ভালোও লাগছে, খুব সুন্দর। কিন্তু জায়গাগুলো দারুণ। একটু দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাইক চালিয়েছি, জায়গাটা বেশ ভালো লাগলো, দাঁড়িয়ে গেলাম। মা কালীর বেদি আছে, শ্মশানকালী, এটা মন্দিরটা খুব সুন্দর। হঠাৎ এসে পড়লাম একটা নদীর ওপর বাঁশ আর কাঠের তৈরি সাঁকোতে। কেমন লাগছে বল?
হ্যাঁ, ভয় ভয় লাগছে, কিরকম অ্যাডভেঞ্চার। হ্যাঁ, নদীর নাম মুন্ডেশ্বরী। 15 টাকার টিকিট কেটে সাঁকো পার হতে হয়। বলছি গুগল বাবার সৌজন্যে এক অজানা জায়গাতেই চলেছি। দেবাশিস খুব সাবধানে চালাচ্ছে, দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছে। আর বিবেক সাঁকোর মাঝখানে দাঁড়িয়ে নির্ভয়ে ছবি তুলছে। ভয় আর বিস্ময় দুজনের স্বভাব একেবারেই আলাদা। আর আমি দুজনকেই সামলে চলেছি। সুস্থ আছিস তো? হ্যাঁ, সুস্থ আছি ভাই, দারুণ জায়গা। আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লাগছে। নদী পার হয়ে জানতে পারলাম রাধানগর এখনো 6 কিলোমিটার দূরে। রাস্তার অবস্থা ভালো না, কিন্তু শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম রাজা রামমোহন রায়ের জন্মস্থানে। আমরা পৌঁছে গেছি রাধানগর। সালের 22শে মে এইখানে জন্মেছিলেন রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন 3টি শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ ও একটি গির্জা, এই 3 ধর্মের ঐক্যের প্রতীক রূপে। 1916 সালে এই ভবনটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায়ের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা শ্রীমতী হেমলতা দেবী। তিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ। একজন গাইড আমাদের ঘুরিয়ে দেখালেন। আমি রাজা রামমোহন রায়ের দক্ষিণ বংশধর। রামমোহন রায়ের 2টি ছেলে, রাধাপ্রসাদ, শ্যামাপ্রসাদ। রাধাপ্রসাদের একটি মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি, স্বামী নাম শ্যামলা চট্টোপাধ্যায়। এরকম 3টি পুত্র, ললিতমোহন, কিশোরীমোহন, নন্দমোহন। এই কিশোরীমোহনের কন্যা পঞ্চাননী দেবী, ইনি হচ্ছেন আমার ঠাকুমা। ওনার সঙ্গে দাদু নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। রামমোহন রায়ের ফ্যামিলিটা ছিলেন বন্দ্যোপাধ্যায়, তাই রায়ন উপাধি দিয়েছিলেন মুর্শিদ নবাব বাহাদুর। সেই থেকে ওরা রায় পদবি ব্যবহার করতেন। আপনারা গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন বাঁদিকে একটি শ্বেতপাথরের বেদি, মাথায় একটি শেড করা আছে মন্দিরের মতন। ওইটা হচ্ছে রামমোহনের জন্মস্থান। রামমোহনের পুরোমহলের বাড়িটি ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনের স্মৃতি মন্দিরটি কীরকম হবে তার একটি নকশা এঁকেছিলেন। সেটা হচ্ছে কি মন্দির, মসজিদ, গির্জা। তা মন্দির মসজিদ হয়েছে, কিন্তু গির্জাটি হয়নি, অর্থভাবে সেটা হয়ে ওঠেনি। আর প্ল্যাটফর্মটা তৈরি হয়ে পড়ে আছে, কিন্তু গির্জাটি হয়নি। এইটা হলো রামমোহনের বাবা রামকান্ত রায় রামমোহনকে ধর্ম নিয়ে অশান্তির ফলে এই বাড়ি থেকে ত্যাজ্যপুত্র করে বিতাড়িত করেছিলেন। কন্ট্রোভার্সি ফাদার এগেনস্ট আইডোলেট্রি। রামমোহন পৌত্তলিকতা বিশ্বাস করতেন না, মূর্তি পুজো বিরোধী ছিলেন। ফলে 1817 খ্রিস্টাব্দে রামমোহনকে রাধানগরের বাড়ি থেকে ত্যাজ্যপুত্র করে রামকান্ত রায় রামমোহন বাবা বিতাড়িত করেছিলেন। ব্রাহ্মণের বড় বউয়ের নাম হচ্ছে অলকমঞ্জুরি দেবী। তাকে সজ্জিত করা হলো জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে। রামমোহন তার জীবনে মস্ত আঘাত পেলেন, কারণ এই বড় বৌদি রামমোহনকে পুত্রের সঙ্গে ভালোবাসতেন। তাই একদিন রামমোহন বড় বৌদিকে প্রশ্ন করেছিলেন যে পরিবারের সবার সঙ্গে ধর্ম নিয়ে তোমার অশান্তি কেন, ধর্মটাকে আমার বোঝাতে পারো? রামমোহন বলেছিলেন যে আমাদের বাড়ির সঙ্গে একটা মাঠ, দেখছো অনেকগুলো গরু চড়ছে, কারো গায়ের রঙ কালো, কেউ সাদা, কেউ লাল, এটা দুধ দেয়, সব দুধের রঙ সাদা। ধর্ম হলো সেই জিনিস। রামমোহন নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখছেন। তিনি এত জোরে বক্তব্য রেখেছিলেন যে ব্রিটিশ পার্লামেন্ট কেঁপে উঠল। তো লর্ড কর্নওয়ালিসকে পাঠালো এদের শাসন করতে ইংরেজ সরকার ব্রিটেন থেকে। তিনি এখানে এসে চাষিদের নিয়ে বোঝার চুক্তি করলেন। তার চিরস্থায়ী বন্দোবস্ত 1790 সালে হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত। এটি হলো মেকার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের উপকার রামমোহন রায়। শিক্ষা, দীক্ষা, সাহিত্য, বিজ্ঞান চর্চা, যুদ্ধের ভিতরে শান্তি, মন্দির, মসজিদ, গির্জা, সর্বধর্ম সম্মানের রামমোহন অবদান। রামমোহন দেখলেন যে লর্ড উইলিয়াম বেন্টিক ভারত শাসক,
তাকে বুঝিয়ে আইন করে বাংলা সুবিধা রদ হলো, কিন্তু সারা ভারতবর্ষ হলো না। সেটা করতে গেলে কী করতে হবে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস করাতে হবে। রামমোহন ইংল্যান্ডে গেলেন, ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে সেই সময় তিনি তার বক্তব্য রাখলেন এবং সেখানে বিরোধীদের মুখে পড়ে গেলেন। এদেশের রক্ষণশীল হিন্দু সমাজ, কলকাতার শোভাবাজারের রাধাকান্ত দেব, বিনয়কৃষ্ণ দেব বাহাদুর, এরা সব ইংল্যান্ডে ওরা প্রতিনিধি পাঠালো, কি একজন উকিলকে পাঠালো, তার নাম লর্ড উইলিয়াম বেথি, তিনি ইংরেজ উকিল। ওরা গেল না, কালাপানি পার হলে যাত চলে যাবে, একজন সাহেবকে পাঠিয়ে দিল, ইংরেজকে পাঠিয়ে দিল। তিনি রামমোহনকে বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করে নাস্তানাবুদ করতে লাগলেন। শেষ পর্যন্ত জুরি বসে গেল, 10 জনের জুরির বিচারে 2-1 ভোটের উপর জয় হলো, সংবিধান 74 হয়ে গেল। 1834 খ্রিস্টাব্দ 4 ডিসেম্বর 14 আইন পাস হয়েছিল। এটা হলো একেশ্বরবাদী রামমোহন। রামমোহন বললেন ওম তৎসৎ, পরমাত্মার নাম, পরমেশ্বর জগতে আত্মা, পরমেশ্বর ভগবান, তিনি জনে জনে বিরাজিত হয়ে আছেন, তিনি মানুষের মধ্যে বিরাজিত হয়ে আছেন। তার বিলেত যাত্রা 1830 খ্রিস্টাব্দ, মেদিনীপুরে খেজুরিঘাট তখন আন্তর্জাতিক সিপোর্ট টাউন। রামমোহন ওখানে ব্রিটিশ জাহাজ অ্যালবিয়ন জাহাজে চলে ইংল্যান্ড রওনা হলেন। ইংল্যান্ডে গিয়ে তিনি ব্রিস্টল শহরে পৌঁছালেন। ব্রিস্টলে পৌঁছানোর পর কুমারী কার্পেন্টার ব্রিটিশ লেডি তার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। 1833-27 পরলোকগমন করলেন, কালাজ্বরে মৃত্যু হলো তার। মানে ইংল্যান্ডে সেভেরাল গ্রুপ বলে একটি জায়গা, খ্রিস্টানদের যে কবরস্থল, সেটা সমাধিস্থ করেছিল। তার 10 বছর পর যদি দাদা ঠাকুরকে ইংল্যান্ডে পাঠানো হলো ভারতবর্ষের তরফ থেকে প্রতিনিধিত্ব করতে। বলা হলো রামমোহনের মৃত্যুতে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীর মস্ত ক্ষতি হয়ে গেল, আপনার স্মৃতিরক্ষার ব্যবস্থা ইংল্যান্ডে করুন। তাকে 10,000 টাকা চাঁদা সংগ্রহ করে খরচা হিসেবে দেওয়া হয়েছিল। দাদা ঠাকুর ইংল্যান্ডে গেছিলেন, গিয়ে তাঁর রামমোহনের জীবনের শেষ ইচ্ছা তিনি প্রকাশ করে গেছিলেন যে আমার মৃত্যুর পর ইংল্যান্ডে তোমরা আমার নামে 1 খণ্ড জমি কিনো, আর সেখানে তোমরা আমাকে সমাধিস্থ করো, আর একটি সমাধি মন্দির নির্মাণ করবে আমার, আর সেই মন্দিরটি দেখাশোনা করেন দরিদ্র ব্যক্তি, নিষ্ঠার সঙ্গে আমার সমাধি মন্দির দেখাশোনা করবে। মনে প্রশ্ন জাগলো, এত বড় একজন মানুষের জন্মস্থান আজ কেন এতটা নীরব? সরকারি উদ্যোগ খুব কম, যা কিছু আছে সব ব্যক্তিগত প্রচেষ্টায়। এখানে এসে খুব খারাপ লাগলো যে সরকারি অবহেলায় এই স্থানটি পড়ে আছে। এই স্থানটি রক্ষণাবেক্ষণের উপযুক্ত ব্যবস্থা নেই। রামমোহনকে ভালোবেসে তাঁর এই স্মৃতি মন্দিরটি রক্ষণাবেক্ষণে নিজস্ব তত্ত্বাবধান, এর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আজ 50 বছরের ওপর করে আসছি। কিন্তু আজ পর্যন্ত আমার খুব দুঃখ লাগে যে জেলা পরিষদ আমাকে বা তারা পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা অনুদান, কি আমার একটি ছেলে বেকার, তাকে এখানে কেয়ারটেকারের কাজ দেওয়া, কিছুই করছেন না। এখন বর্তমানে আমার আবেদন যে আমার একটি ছেলেকে এখানে কেয়ারটেকারের কাজ দিলে এই রামমোহন স্মৃতি মন্দিরে আমি খুব কৃতজ্ঞ থাকবো। আমরা চাই ওনাকেও কিছু অবশ্যই সরকার থেকে দেখুক, বিবেচনা করে ওনার দাবিটা। দেয়ালে জল বসছে, প্লাস্টার খসে পড়ছে কেমন, এবং দেয়াল চিত্র যেগুলো আমি আমার চেষ্টায় তথ্য সংস্কৃতিতে করিয়েছি, সেইগুলো আজ পর্যন্ত রং করার প্রয়োজনীয়তা সরকার বোধ করলো না। গেস্ট হাউসের প্রয়োজন আছে, কারণ বহু দেশ বিদেশ থেকে বিভিন্ন জন আসেন, সারা ভারতবর্ষ থেকে লোক আসেন, সেই সঙ্গে বিদেশ থেকেও বহুজন আসেন, তাদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হোক, এটা আমি সরকারের কাছে আবেদন রাখবো। উল্টো দিকে স্মৃতি পাঠাগার আর ব্রিস্টলের সমাধি প্রতিরূপ। ইতিহাস বুঝি দূরে গিয়ে বেশি যত্ন পায়। এটা হলো ইংল্যান্ডের ব্রিস্টলে যে রাজা রামমোহন রায়ের সমাধি আছে, তার হুবহু প্রতিরূপ রেপ্লিকাটা এখানে করা হয়েছে। আর এই হলো রাজা রামমোহন রায় লাইব্রেরি। দাদা, আমবাগানটা কোন দিকে রামমোহন রায়? এদিকে? পুরানি ফটো দেখতা হুঁ। এরপর গেলাম 1 কিলোমিটার দূরে তার বসতবাড়ি ধ্বংসাবশেষে। এই আম্রকুঞ্জেই তিনি একসময় আলাদা করে বসবাস শুরু করেছিলেন, কারণ তার পৌত্তলিকতা বিরোধী মনোভাবের জন্য তাকে ত্যায্যপুত্র করা হয়েছিল। আজ সেখানে ভাঙা দেওয়াল ছাড়া কিছুই নেই, কিন্তু কিছু সিদ্ধান্ত দেওয়ালের চেয়েও শক্ত হয়। এই নির্জন বাগানের মধ্যেই একটা জায়গা আছে, সংকল্প বেদী। এইখানেই তার বৌদির সতীদাহ হয়েছিল, আর এইখানেই তিনি সংকল্প করেছিলেন এই কুপ্রথা তিনি বন্ধ করবেনই। সাল
লর্ড বেন্ট্রিকের সহযোগিতায় সেই সংকল্প বাস্তবায়িত হয়। আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের বসত বাড়িতে। আজ এই বাড়িটির কিছুই অবশিষ্ট নেই, কয়েকটি দেওয়াল ছাড়া নির্জন ফাঁকা জায়গা। ভাবতে অবাক লাগে ভারতবর্ষের নবজাগরণের স্রষ্টা, সতীদাহ প্রথার বিলোপকারী সেই রামমোহন রায় এই বাড়িতেই থাকতেন। এই বাড়িটিতে মূলত তার পত্নী উমাদেবী থাকতেন। উনি মাঝে মাঝে কলকাতায় থেকে আসতেন। এই বাড়ির প্রতিটা দেওয়াল যেন তাকে মনে করিয়ে দিচ্ছে। যদি সম্ভব হয় একবার অবশ্যই এখানে আসবেন। এটি খানাকুল থেকে খুব সামনেই, 2 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আপনি খানাকুলের উদ্দেশ্যে গাড়ি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। খানাকুলে নেমে এইখানে বা সামনাসামনিও বাস আসছে। অবশ্যই একবার আসবেন দর্শকদের, আমি এটা বলছি। এই জায়গাটি নিজে অনুভব করুন, নিজে দেখুন, আরও ভালো লাগবে। আমি নীলু, আমি শুধু বাহন নই, আমি এক নীরব সাক্ষী। কথা দিচ্ছি এরকম অচেনা গভীর ইতিহাস ভরা জায়গাগুলো লাস্ট বেঞ্চারদের সঙ্গে নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেই থাকব। দেখা হবে পরের এপিসোডে নতুন জায়গায় নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।